হাসিনা পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, কাদের কামাল সহ 10 জনকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশের চিঠি। মার্কিন বাজারে চীনা পণ্যে উচ্চ শুল্কে লাভবান হবে বাংলাদেশ, সুযোগ কাজে লাগানোর আহ্বান। ট্রান্সশিপমেন্ট বাতিলে সমস্যায় পড়বে না বাংলাদেশ, জানালেন বাণিজ্য উপদেষ্টা। আঞ্চলিক সহযোগিতায় বাধার আশঙ্কা। গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপির র্যালি, প্রতিবেশী দেশেও হচ্ছে মুসলমানদের উপরে অত্যাচার, বললেন মির্জা আব্বাস। মোর্শেদ আলম 100 কোটি টাকা দান করে লুটে নেন হাজার কোটি, জমি, টেলিভিশন দখল সহ বহু অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও যা থাকছে: চাঁদপুরে ল্যাংটা বাবার একাধিক মাজার, ভণ্ডামি আর নেশার আসর বসিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। রাজুকের প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত আজ এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, 18 আসামি পলাতক থাকায় আদালত পরোয়ানা জারি করেছেন। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী 4 মে দিন ধার্য করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 6টি মামলা হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সহ 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাংবাদিকদের সাথে প্রসিকিউশন টিমের মতবিনিময়ের সময় এই তথ্য জানান চিফ প্রসিকিউটর। এছাড়া শেখ হাসিনার মামলা সহ 4টি মামলার তদন্ত শেষ বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি জানান, শেখ হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির প্রক্রিয়া চলমান, কূটনৈতিক প্রক্রিয়াও অব্যাহত আছে। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। জুলাই আগস্ট গণহত্যার বিচার থেমে আছে, কখনো বা গতি পাচ্ছে না, এমন আলোচনার মধ্যেই কতটুকু এগুলো এই বিচার তা জানাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে প্রসিকিউশন। ওঠে জুলাই আগস্ট গণহত্যার বিচারের বাধা ও চ্যালেঞ্জের কথা। প্রসিকিউশন জানায়, স্বল্প সংখ্যক লোকবল নিয়েই এই হত্যার বিচারের কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত 339টি অভিযোগ জমা পড়েছে। গ্রেফতার আছেন 54 জন এবং পলাতক 87 জন। যে সকল চ্যালেঞ্জ আমরা ফেস করছি এই ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমে বা তদন্ত কার্যক্রমে, সেটি আমি একটু পড়ছি। প্রশাসনের অভ্যন্তরে বিগত ফ্যাসিস্ট সরকারের প্রতি অনুগত কর্মচারীদের অবস্থান এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের অসহযোগিতা, সাক্ষ্য প্রমাণাদি গ্রহণের প্রক্রিয়াকে সময় সাপেক্ষ করে তোলা। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির প্রক্রিয়া চলমান আছে। বিদেশে পলাতক 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য আবেদন করা হয়েছে। আমরা যাদের বিরুদ্ধে আজকে এই রেড নোটিশ অথবা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য পাঠিয়েছি তারা হলো মিস্টার ওবায়দুল কাদের, মিস্টার আসাদুজ্জামান খান কামাল, মিস্টার AKM মোজাম্মেল হক, মোহাম্মদ হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকী। চিফ প্রসিকিউটর বলেন, আগে ট্রাইব্যুনালের মতো বিচার নয়, বিচার হবে প্রকাশ্য দিবালোকে, যাতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে কোনো প্রশ্ন না ওঠে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের 125% শুল্ক দীর্ঘমেয়াদে কার্যকর হলে লাভবান হবে বাংলাদেশ। এখন যেসব বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান চীন থেকে পণ্য কিনছেন তারা দেশটি থেকে মুখ ফিরিয়ে নিতে পারে বলে মনে করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তাদের মতে, ট্রাম্পের এই প্রতিশোধমূলক আচরণে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমবে চীনা পণ্যের, আর সেই সুযোগটাই কাজে লাগাতে পারে বাংলাদেশ। বিস্তারিত সাদিয়া লাবনীর রিপোর্টে।
কারো পৌষ মাস, কারো সর্বনাশ। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধে এমন প্রেক্ষাপটই তৈরি হচ্ছে। চীনের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের 125% শুল্ক আরোপে বাংলাদেশ ব্যাপকভাবে লাভবান হতে পারে। ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্র চীন শুল্কযুদ্ধ দীর্ঘমেয়াদে চলমান থাকলে চীন থেকে তৈরি পোশাকের অনেক ক্রয়াদেশ চলে আসতে পারে বাংলাদেশে। এই জায়গাগুলো থেকে অবশ্যই এখানে চাইনিজ ইনভেস্টর শুধু না, অন্যান্য দেশের ইনভেস্টররাও এখানে এই সুযোগটা নিতে পারে। শুধু রপ্তানি খাতে নয়, এখানে সুযোগ আসতে পারে বিনিয়োগের ক্ষেত্রেও। অর্থনীতিবিদদের মতে, চীনে অতিরিক্ত শুল্ক আরোপের ফলে বিনিয়োগকারীরা বিকল্প উৎস খোঁজার চেষ্টা করবেন, আর সেই সুযোগও কাজে লাগাতে পারে বাংলাদেশ। জয়েন্ট ভেঞ্চারের স্কোপ আছে, বিদেশিদের ডাইরেক্ট ইনভেস্টমেন্টের স্কোপ আছে। আমি মনে করি এটা একটা বড় সম্ভাবনার জায়গা সৃষ্টি হয়েছে। গত কয়েক বছর থেকে বিদেশি বিনিয়োগ আমাদের এত তলানিতে গিয়ে ঠেকেছে, যেখানে আমাদের জিডিপি 0.4%। হ্যাঁ, সুতরাং এটি কিন্তু কোনোভাবেই কাম্য হতে পারে না অর্থনীতির জন্য, সামষ্টিক অর্থনীতির জন্য। সেদিক থেকে একটি সুযোগ এসছে, কিন্তু কার্যকর ভূমিকা রাখতে হবে। শুধু তৈরি পোশাক নয়, চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের বৃহত্তম অংশ স্মার্টফোন। এছাড়া প্রচুর পরিমাণে ইলেকট্রনিক্স পণ্য এবং খেলনা রপ্তানি করে দেশটি। তাই যুক্তরাষ্ট্রের বাজার ধরতে শুধু পোশাক নয়, রপ্তানি বহুমুখীকরণ সবচেয়ে জরুরি বলছেন তারা। সাদিয়া লাবনী, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে যাতে রফতানি ও বাণিজ্যে কোনো ধরনের সমস্যা না হয় সেদিক বিবেচনা করে দ্রুত তৃতীয় দেশগুলোতে সরাসরি পণ্য রফতানির দিকে যাচ্ছে সরকার। সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান বাণিজ্য উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক স্থগিত বাংলাদেশের জন্য ভালো খবর, যা বাণিজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলেও মনে করেন উপদেষ্টা। আর এতে দেশ দুটির মধ্যে বাণিজ্য ঘাটতি কমা সহ শুল্ক সংকট সমাধান হবে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা তাৎক্ষণিক এসব কথা জানান। প্রতিবেশী ভারতের হঠাৎ ট্রান্সশিপমেন্ট বাতিলের পরপরই সিভিল এভিয়েশন সহ সংশ্লিষ্ট দফতরগুলোর সঙ্গে বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য ও রফতানি প্রতিযোগিতায় টিকে থাকতে সরাসরি বাংলাদেশ থেকেও তৃতীয় ওই দেশগুলোতে পণ্য রফতানির সক্ষমতা অর্জনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদের মোরলেস অ্যাবাউট 40 থেকে 50 হাজার টন মতো মেটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট, বিশেষত দিল্লি, কলকাতা এবং ব্যাঙ্গালোর কিছু, এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো। আমরা আশা করি যে এই মেটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান হবে। আমাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো কিছু কাঠামোগত, কিছু খরচের দিক দিয়ে আমরা এই সকল জিনিসকে সমন্বয় করে আমাদের সক্ষমতা বৃদ্ধি করব। এদিকে ভারতের বন্দর ব্যবহার করে বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে রফতানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার পর 4 ট্রাক পণ্য ফেরত পাঠায় পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ। বুধবার ভারত বাংলাদেশের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ চুক্তি ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার পর এই প্রথম ভারতের পেট্রাপোল বন্দর গেট থেকে 4টি রফতানি পণ্যবাহী ট্রাক ফেরত পাঠানো হয়। এরপর থেকে আর কোনো পণ্যবাহী ট্রাক পেট্রাপোল বন্দরে যায়নি। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় কোনো দেশে যেতে 2020 সালে 29 জুন চুক্তি করে ভারত। মঙ্গলবার ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস সেই চুক্তি বাতিল করে। ভারতের ভূখণ্ডে যেসব পণ্য বোঝাই ট্রাক আছে সেগুলোকে দ্রুত ভারত ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া নতুন করে কোনো পণ্যের চালান ট্রান্সশিপমেন্ট সুবিধা পাবে না বলেও জানায় পেট্রোপোল। বাংলাদেশি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তকে আঞ্চলিক সহযোগিতার পথে বাধা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। পাল্টা জবাবে উন্মুক্ত করিডোর বন্ধ করলে ভারতের শুল্কারোপ কিংবা প্রবেশপথ বন্ধের সিদ্ধান্ত নতুন করে দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে। এতে খরচ বৃদ্ধির প্রভাব বড় না হলেও দীর্ঘমেয়াদী সুবিধা নিতে কূটনৈতিক সমাধানের পরামর্শ সংশ্লিষ্টদের। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। প্রতিবেশী ভারত, নেপাল, ভুটানের বন্দর হয়ে সব মিলিয়ে $70-80 মিলিয়ন পণ্য তৃতীয় দেশে রপ্তানি করে বাংলাদেশ। পণ্য জট সৃষ্টি, রপ্তানি বিলম্ব ও খরচ বৃদ্ধির কারণ দেখিয়ে ভারত সরকার 2020 সালের এই সুবিধা সম্বলিত সার্কুলার বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। The facility therefore has been withdrawn with effect from 8th April 2025, and let me clarify here, I saw some reports. These measures do not impact Bangladesh's exports to Nepal and Bhutan transiting through Indian territory.
এক্ষেত্রে বিকল্প পথে পণ্য রপ্তানিতে খরচ বৃদ্ধির আশঙ্কা ব্যবসায়ীদের। আমরা কেন ইন্ডিয়ান এয়ারপোর্ট পোর্টসগুলি ব্যবহার করছি না, সেই প্রশ্নটা আমাদের বিবেচনায় আনতে হবে যে যেহেতু তাদের এক্সপোর্ট সেখান থেকে করলে আমরা একটা প্রাইস অ্যাডভান্টেজ পাচ্ছি, এই প্রাইস অ্যাডভান্টেজটা আমরা কিভাবে বাংলাদেশে পেতে পারি সেগুলোর উপরে জোরদার করে আমাদের এখান থেকে এক্সপোর্ট করার সক্ষমতা অবশ্যই বাড়াতে হবে, কারণ আমরা তো সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার। অর্থনীতিবিদের মতে এই সিদ্ধান্তে আমলে নেবার মতো প্রভাব ফেলবে আঞ্চলিক সহযোগিতার পথে। পাল্টাপাল্টি ব্যবস্থার দিকে যাওয়াটা ঠিক হবে না, কূটনৈতিক পথেই হাঁটা উচিত। ভারতীয় এক্সপোর্টারদের ব্যবসা কঠিন হয়ে যাচ্ছে, ভারতীয় এক্সপোর্টের উপরে নেতিবাচক প্রভাব পড়ছে, এগুলো তো নতুন কোনো কথা নয়। তো কি কারণে এখন মন বদল হয়েছে সেইটার একটা কূটনৈতিক পথেই আমার মনে হয় হাঁটতে হবে। শুরুটা হলো একটা ব্যাখ্যা চাওয়া। ভারতের সিদ্ধান্ত বদলের কারণ খুঁজে কূটনৈতিক সমাধানেরও তাগিদ সংশ্লিষ্টদের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের তৈরি পোশাকের ওপরে মার্কিন শুল্ক আরোপের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। বাংলাদেশ থেকে আমদানি করা পোশাকের ওপরে উচ্চ শুল্ক আরোপ একটি ভুল পদক্ষেপ বলে জানান তিনি। এই সিদ্ধান্ত মার্কিন ভোক্তাদের জীবনযাত্রার খরচ বাড়াবে এবং সামগ্রিকভাবে বাজারকে অস্থিতিশীল করে তুলবে বলে মন্তব্য করেন এই অর্থনীতিবিদ। মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পল ক্রুগম্যান। একই সাথে তিনি জানান, বাংলাদেশ, ভিয়েতনাম, কানাডা ও মেক্সিকোর মতো দেশের পণ্যে উচ্চ শুল্ক আরোপ করা ঠিক হয়নি। ট্রাম্পের কর আরোপের সিদ্ধান্তে 3 মাসের জন্য স্থগিত করার নির্দেশের আগে এসব কথা বলেন পল। বিদেশি বিনিয়োগকারীদের কাছে নীতির ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে রাজনৈতিক দলগুলো। 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের সমাপনীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানান নবগঠিত রাজনৈতিক দল এনসিপি ও জামাতে ইসলামী। বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতিও দেন তারা। এদিকে বিরা জানিয়েছে প্রায় 500-র মতো বিদেশি বিনিয়োগকারী এবারের সম্মেলনে অংশ নিয়েছে। তাদেরকে নিয়মিত ফলো আপ করা হবে। এবারের সম্মেলনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের পাশাপাশি B2B ও B2G মিটিংয়ের সুযোগ অনেক বেশি ছিল বলে জানায় বিডা। যে কোনো পার্টি গভর্নমেন্টে যাক, বিরোধী দলে থাকুক, সবগুলো মিলিয়েই কিন্তু তারা স্টেটের কাছে কন্টিনিউটি রয়েছে। তো বর্তমানে যেই রিফর্মস কমিশনগুলো গঠন হয়েছে সেগুলোর যদি কন্টিনিউটি থাকে, আমরা আশা করি একটা বিজনেস ফ্রেন্ডলি পলিসি পাবো। সার্বিকভাবে বাংলাদেশ জামাত ইসলামী একটা পলিটিক্যাল পরিবেশ এইভাবে তৈরি করতে চায় যাতে করে স্থিতি অবস্থা তৈরি হয় এবং বাংলাদেশ একটি টেকসই রাষ্ট্রে পরিণত হয়। একটি প্রাইমারি অবজেক্টিভ বলে থাকে এটা হচ্ছে পাইপলাইন তৈরি করা, যেটাকে আমরা ট্র্যাক করতে পারি, এবং এটা নিয়ে আসলে আমাদের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ আছে। ইসরায়েলের বর্বরোচিত হামলা, নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে রাজধানীতে প্রতিবাদী র্যালি করেছে বিএনপি। বিকেল 4:45টার দিকে এই র্যালি শুরু হয়। র্যালির আগে বক্তব্য দেন দলের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শুধু প্যালেস্টাইনে না, প্রতিবেশী রাষ্ট্রেও মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে। ইসরায়েলের গণহত্যায় মুসলিম বিশ্বের নীরবতায় হতাশা প্রকাশ করেন তিনি। মোস্তাফিজ শাওনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন সোহেল সামি। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মিছিলের ডাক দেয় বিএনপি। বিকেল হতেই তা লোকে লোকারণ্য হয়ে পড়ে। মিছিল শুরুর আগে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা দেন বিএনপির নেতারা। শুধু গাজা নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে, সেটি দেখেও নীরব মুসলিম বিশ্ব, এমন অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুধু ইসরায়েলে নয়, আমাদের প্রতিবেশী দেশেও মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। আমরা সেটার প্রতিবাদ করি না, আমার রাষ্ট্র প্রতিবাদ করে না, আমরা প্রতিবাদ করি না। আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে মানুষকে নির্যাতন করত বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে এদেশের রাজনৈতিক কর্মী সহ সামাজিক কর্মী, মানবাধিকার কর্মীদের, জনগণের বিরুদ্ধে আড়ি পাতার যন্ত্র কিনে তারা যে নির্যাতন নিপীড়নের সূচনা করেছে তার সাথে ইসরায়েল জড়িত, ইসরায়েলের সাথে আওয়ামী লীগ জড়িত। এ সময় মিছিলে উপস্থিত প্রতিবাদী জনগণ ইসরায়েল বিরোধী নানা স্লোগান দিতে থাকে। এখনই যুদ্ধ বন্ধ করতে হবে এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার যে প্রেক্ষাপট অথবা প্রতিষ্ঠার যে দাবি, সেটি আমাদের দলের পক্ষ থেকে আমরা পুনর্ব্যক্ত করছি। আমাদের আশাবাদ যে
এই হত্যাকাণ্ড বন্ধ হবে এবং প্যালেস্টাইন একটা স্বাধীন দেশে পরিণত হবে। ফিলিস্তিনের পক্ষে জনগণ যারা নির্যাতিত নিপীড়িত তাদের পক্ষে আজকে আমরা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন মিছিল করছি, তাদের সমর্থনে আমরা আছি এটা প্রমাণ করার জন্য। বিশাল এই মিছিলটি নয়াপল্টন থেকে মগবাজার হয়ে বাংলা মোটর এসে শেষ হয়। এই বর্বরতা হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি, আমাদের প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত থাকবে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। আলহাজ মোর্শেদ আলম আওয়ামী ফ্যাসিজমকে টিকিয়ে রাখার অন্যতম সহযোগী। হাসিনা ত্রাণ তহবিলে শত শত কোটি টাকা দান করে লুটে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা। ব্যবসায়ী কমিউনিটিতে প্রতিষ্ঠা করেন নিজের আধিপত্য। এছাড়া তার বিরুদ্ধে রয়েছে জমি দখল ও টেলিভিশন দখল সহ বহুমাত্রিক অভিযোগ। তার অপরাধের ফিরিস্তি জানাচ্ছেন মাহতাব মিনহাস। আলহাজ মোর্শেদ আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্যাসিজমকে টিকিয়ে রাখতে অর্থনৈতিকভাবে সহযোগিতাকারী যে কয়জন ব্যবসায়ী নামধারী অলিগার্ক ছিলেন তার মধ্যে অন্যতম একজন। শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তার ত্রাণ তহবিলে শত কোটি টাকা দান করে কুড়িয়েছেন প্রশংসা। তার বিপরীতে ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে লুটে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা। ব্যবসায়ী থেকে হাসিনার কল্যাণে রাজনীতিবিদ হন মোর্শেদ আলম। তৎকালীন আওয়ামী সরকারের আমলে নোয়াখালীর 2 আসন থেকে 3 বার সাংসদ হয়ে মালিক হয়ে যান বেঙ্গল গ্রুপের। সবশেষ 2024 সালের ডামি নির্বাচনের আগে শেখ হাসিনার টিনের বাক্সে দান করেন 100 কোটি টাকা। ছোট ভাই মোহাম্মদ জসিমউদ্দিনকে বিনা নির্বাচনে বসান FBCCI এর প্রেসিডেন্ট পদে। এভাবে তিনি ব্যবসায়িক কমিউনিটিতে প্রতিষ্ঠা করেন আধিপত্য। তার বিরুদ্ধে রয়েছে জমি দখল, টেলিভিশন দখল, বেনামি প্রতিষ্ঠান খুলে সেখানে শতভাগ বিদেশি বিনিয়োগ দেখিয়ে নানামাত্রিক সরকারি সুযোগ সুবিধা গ্রহণ, আমদানি রফতানির নামে অর্থ পাচার ও শুল্ক ছাড়ের সুবিধা নিয়ে প্লাস্টিক দানা আমদানি করে চোরাই বাজারে বিক্রির অভিযোগ। এছাড়া ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে টানা 11 বছর কবজায় রেখে ইচ্ছেমতো লুটপাটেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একই সঙ্গে রয়েছে একাধিক আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক ও চেয়ারম্যান পদ কবজায় রাখাসহ বহুমাত্রিক অপরাধের অভিযোগ। অবশেষে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার হন হাসিনার অর্থ যোগানদাতা মোর্শেদ আলম। বর্তমানে কারাগারে রয়েছেন তিনি। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর কামরাঙ্গীর চরে সিলেটি বাজার এলাকায় দুজনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় আহত হয়েছে একজন। পুলিশ বলছে হতাহতদের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। খালিদ ইবনে মিজানের রিপোর্ট, জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। রাজধানীর কামরাঙ্গীর চরে গণপিটুনিতে মাসুদ ও নাদিম নামের 2 যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সোহাগ নামের আরও একজন। বুধবার রাত 10:30টার দিকে কামরাঙ্গীর চরের সিলেটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতদের বিরুদ্ধে কামরাঙ্গীর চর থানায় একাধিক মামলা রয়েছে। এক মামলার বাদীকে হুমকি ধামকি দেওয়ার সময় স্থানীয় জনতা 3 জনকে গণপিটুনি দেয়। ঘটনাস্থলে একজন মারা যায়। বাকি 2 জনকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর মারা যায় আরও একজন। তবে হতাহতদের পরিবারের দাবি পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। আমার স্বামীর হত্যার বিচার চাই, আপনারা বিচার না বিচার করেন। পাবলিকে কি কোবাই মারতে পারে এটা বলেন? ওরা কোবায়া ওরা আমার পাবলিকের কাছে দিছে, বুঝাইছে যেটা পাবলিকে করছে। আমার বলছে যে জাহাঙ্গীরে কয়েকদিন ধরে ডাকাইতেছে, আমরা জাহাঙ্গীরের কাছে যাবো। আর মামলা ছিল, সেই মামলা উঠাই দিব জাহাঙ্গীরে। এদিকে পুলিশ বলছে নিহতদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। ভবিষ্যতে মবের ঘটনা ঘটলে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সিলেটে বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান উপদেষ্টা। কিছু জায়গায় মবের ঘটনা ঘটেছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন থেকে আর কোনো মব সহ্য করা হবে না। ইন্টারপোলের মাধ্যমে পলাতক আসামিদের ফিরিয়ে আনার ব্যাপারেও উদ্যোগ নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন করেন তিনি। সিলেটে যে ঘটনাটা ঘটছে তাদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকেরই কিন্তু ধরে ফেলা হয়েছে। এখানে কিন্তু কোনো কাউরে বাস করা হয় না। যে অন্যায় করতে তারই আমরা আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। আইন যে
আইন প্রয়োগ করার যারা তাদের হাতে তাদের। থাকতেন উলঙ্গ, তাই নাম হয়েছে ল্যাংটা বাবা। তার নামে আছে একাধিক মাজার। মৃত্যুর পর তাকে ব্যবহার করে মাজারের নিয়ন্ত্রকরা জমিয়েছে ভণ্ডামি আর নেশাদাসর। নানা অপকৌশলে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এসব অপকর্মের মূল হোতা মাজারের খাদেম নিজেই। চাঁদপুর ঘুরে এসে ল্যাংটার মেলা ঘিরে চলা নানা অপকর্মের কথা তুলে ধরছেন আলী আহমেদ। ক্যামেরায় ছিলেন আব্দুর রাজ্জাক। কেউ গাজার কলকি ফুঁকতে ব্যস্ত, কেউ বিক্রি করছেন দেদারসে। এই চিত্র চাঁদপুরের মতলব উপজেলার বেলতলির ল্যাংটার মাজারের। কথিত আছে সেখানে সুলেমান নামের একজনের কবর রয়েছে। সেই কবর ঘিরে হয়েছে মাজার, যা ল্যাংটার মাজার নামে পরিচিত। সুলেমান উলঙ্গ থাকতেন বলেই এই নামের প্রচলন হয়েছে। বাদশাহ শাহ সুলাইমান ল্যাংটা অনেক ভালো। আপনি আসেন কেন? ভালো লাগে, তার আসে। দোহাই ল্যাংটা বাবা ছাড়া আমার কি। পাগলা নাচে দুলছে আসর, আবার কোথাও চলছে জিকির মোনাজাত। কিছুক্ষণ পর পর মানুষের ভিড় ঠেলে বাদ্য বাজিয়ে বাহারি সাজ পোশাকে মেলায় প্রবেশ করছেন ভক্তরা। এখানে আসা কেন? এনে আসে মনে টানে ভালো লাগে। ল্যাংটার ভিতরে ফায়েজ আছে, আল্লাহর ওলিদের ফায়েজ আছে। তো সেখানে ঘুরছেন নানা রঙের মানুষ, যারা পাগল নামে পরিচিত। আমার পীরের যে বাক্য, ওই বাক্য লইয়া আরো লাগে লাচের করে পাগলামি। 100 বছর পরে ল্যাংটা বাবারে লইয়া ঈদ করছি, ভালো লাগে তাই আমি চলে। মেলার বিভিন্ন প্রান্তরে চলে গান আর যেমন খুশি তেমন নাচের আসর। নারী পুরুষ একসাথে নাচেন বাদ্যের তালে তালে। ল্যাংটা বাবার মাজারের মূল চত্বরে ভক্ত আশেকানরা ব্যস্ত নিজেদের শোপে দিতে। মোমবাতি আগরবাতি জ্বালিয়ে ল্যাংটার প্রতি ভক্তি প্রদর্শন চলছেই। আর বাবাকে খুশি রাখতে সেজদার পাশাপাশি বাক্স ভর্তি টাকা দিচ্ছেন ভক্তরা। এখানে আসলে আমল পাওয়া যায়, ভালো রাস্তার মধ্যে আসতাম, খারাপ রাস্তাতে মাথায় রাখতাম। ভণ্ডামি আর প্রতারণা ধরা পড়ার ভয়ে স্বেচ্ছাসেবীরা ভিডিও ধারণ করতে বাধা দেয় সব প্রান্তরে। কোন ভিডিও করতে বন্ধ করেছে, কোন মোবাইল ভিডিও করা বন্ধ। আর যার নির্দেশে তারা এত কঠোর দায়িত্ব পালন করছেন তিনি মাজারের খাদেম লাল মিয়া। আর লাল মিয়া ব্যস্ত ভক্তদের সেবা নিতে। নেশার আসর আর চাঁদাবাজিকে সমর্থন করছেন খোলামেলা ভাবেই। বাংলাদেশের এমন কোন গ্রাম আছে যে 50% পোলাউন গাঁজা মদ খায় না? পুলিশরা গাঁজা খায় না? ডিসিএসপিরা যারা জুয়া খেলনা ক্লাবে খেলনা জুয়া না? তবে যেই ল্যাংটার কবর ঘিরে হয়েছে মাজার আর ভণ্ডামির বিরাট ক্ষেত্র, সেই কবরটি আসলে কার? লাল মিয়াদের বাড়িতে যে কবরটা আপনারা দেখে আসলেন, এই কবরটা ওনার না। ওনার সঠিক মাজার কোথায় তা একমাত্র উনিই জানেন বা আল্লাহ জানেন। আলী আহমেদ, 21 টেলিভিশন। লাল মিয়া একজন ভণ্ড। আর এই নিয়ে বিস্তারিত দেখবেন আজ রাত 9:30 21-এর চোখ অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ রইল। সংবাদ সন্ধ্যার সময় হচ্ছে একটা বিরতি। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। সারা দেশে শুরু এসএসসি পরীক্ষা, প্রশ্ন ফাঁস রোধে সতর্কতা, 2 মাসের মধ্যে ফলাফলের আশা। বিরতির পর আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদ। আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার বলে জানান শিক্ষা উপদেষ্টা CR আবরার। সামাজিক মাধ্যমে গুজব না ছড়ানোর আহ্বানও তার। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বলছে চ্যালেঞ্জ থাকলেও সহজই হয়েছে প্রশ্নপত্র। আদিত্য মামুনের রিপোর্ট। দেশব্যাপী একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। গেলবারের চেয়ে প্রায় 1 লাখ কম শিক্ষার্থী অংশ নিচ্ছে এবারের উচ্চ মাধ্যমিকে। 30,000 শিক্ষা প্রতিষ্ঠানের 19,28,970 জন পরীক্ষা যুদ্ধে অবতীর্ণ হচ্ছে 3,800 কেন্দ্রে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয় পরীক্ষা। সন্তানদের প্রস্তুতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের। পড়ালেখা করছে, কমন পড়লে বোঝা যাবে যে না সিলেবাসটা তাদের সহনীয় ছিল। টিচাররাও খুব গাইড করছে এবং আমরা যারা গার্ডিয়ান
তারাও সব রকমের সহযোগিতা করছে। আমার আম্মু আমাকে নিয়ে আসছিল, এখন আমার ছেলেকে নিয়ে আসছে, আবার আমার আম্মু আমার সামনে আসছে তার নাতির জন্য। টানা পরীক্ষার সূচি পরিবর্তনের দাবি কারো কারো। যে পরীক্ষাগুলোতে গ্যাপ নাই, এগুলোতে যদি একটু গ্যাপের অপশন থাকতো তাহলেও ক্যান্ডিডেটদের ভালো হতো। বিশ্বের অনেক কান্ট্রিতে যখন জাতীয় পর্যায়ে কোনো পরীক্ষা হয় তখন গভর্নমেন্ট হলিডে ঘোষণা করে। প্রথম দিন একটা হলিডে দিলে আমাদের ছাত্রদের জন্য অনেক সুবিধা হবে। প্রশ্ন ফাঁস রোধে সরকার সক্রিয় আছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। প্রশ্ন ফাঁস কিংবা ফাঁসের গুজব রটনাকারীদের নিবৃত্ত থাকার আহ্বান জানান তিনি। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। একটা টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা এটাকে দেখেছি। নানাবিধ চ্যালেঞ্জ থাকলেও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে বলে আশাবাদ তার। সময় মতোই ফলাফল দেয়া হবে বলেও জানান তিনি। প্রশ্নপত্রগুলো নিয়ে যাওয়া, পরিবহন, উত্তরপত্র ফিরিয়ে আনা, এ সবই চ্যালেঞ্জ, এবং সেগুলোই আমরা যথেষ্ট রকমভাবে আমরা চেষ্টা করেছি। 2 মাসের ভিতরে ফলাফল দেওয়ার একটা রেওয়াজ আছে, যদি রেয়াজ থেকে থাকে নিশ্চয়ই আছে, আমরা আপ্রাণ চেষ্টা করব সেটা মিটে চালিয়ে দেওয়া। নির্দিষ্টভাবে সেটা ধরেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বলতে হবে, তবে বিবেচনার মধ্যে সেটা ছিল। প্রথম দিনের পরীক্ষা শেষে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। কমন ছিল আর স্ট্যান্ডার্ড ছিল কোয়েশ্চেন, সবকিছু মিলে এবার পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। আমরা চিন্তা করেছিলাম যেরকম এক্সপেকটেশন ছিল তার থেকে ভালো হয়েছে। কি দিব, কি কোশ্চেন হবে, অনেক নার্ভাস ছিলাম, পা কাঁপছিল, হাঁটু কাঁপছিল। তো আলহামদুলিল্লাহ এক্সামটা ভালো হয়েছে। প্রশ্নটা আসলো তখন মনে হলো ওয়াও অনেক কমন পড়েছে, আমি তখন পারবো লিখতে। সাথে সাথে করে দাগে নিলাম এবং সিকিউর দেখার সাথে আমার তো মন খুবই ভালো লেগেছে। ঘন্টার সাথে পরিচিত না, তো যার কারণে আমাদের এই জিনিসটা নিয়ে একটু সময়ের সাথে একটু ঝামেলা হয়ে গেছে। 19 লাখ শিক্ষার্থীর পদচারণায় মুখরিত দেশের সবগুলি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে চলল এসএসসি পরীক্ষা। শিক্ষার্থীদের প্রত্যাশা সকল ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় মোকাবেলা করে তারা যে প্রস্তুতি নিয়েছিল তারই ফল প্রত্যাশিত হবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, মতিঝিল, ঢাকা। এদিকে সারা দেশে প্রথম দিনের পরীক্ষার মাধ্যমে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে সকল শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস ও অনিয়ম রোধে ব্যবস্থা নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলা ও সহজ বাংলা প্রথম পত্রের মাধ্যমে সকাল 10টায় শুরু হয় পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 219টি কেন্দ্রে 1,40,927 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। রাজশাহীতে 8 জেলার 269টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন 1,81,904 জন পরীক্ষার্থী। পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে সব প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ড। সকলেই সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য অঙ্গীকারাবদ্ধ এবং সবার চেষ্টায় ইনশাআল্লাহ সফলভাবে সুন্দর হবে আমাদের এই এসএসসি পরীক্ষা 2025। দিনাজপুর বোর্ডের অধীনে রংপুর বিভাগে 8 জেলায় পরীক্ষা কেন্দ্র 280টি, পরীক্ষার্থী 1,82,410 জন। আমাদের প্রিপারেশন ভালো আছে, পরীক্ষার প্রস্তুতি ভালোই আছে। যশোর শিক্ষা বোর্ডে গতবারের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। এবছর পরীক্ষার্থী 1,41,64 জন, এর মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন 109 জন। পরীক্ষা সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের 4 জেলায় পরীক্ষার কেন্দ্র 156টি। অংশ নেন বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের 1,06,972 জন শিক্ষার্থী। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার সব প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ড। শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে কুমিল্লা বোর্ডের সবকটি কেন্দ্রের প্রথম দিনের পরীক্ষা। এবার এ বোর্ডে 6 জেলায় 273টি কেন্দ্রে অংশ নিয়েছেন 1,69,680 জন শিক্ষার্থী। আমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সেটি বাস্তবায়ন করেছি। আমাদের প্রত্যেকটা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বরত রয়েছে। এদিকে সকাল থেকে বৃষ্টির কবলে পড়েন ঠাকুরগাঁয়ের পরীক্ষার্থীরা, তবে সবার অংশগ্রহণে শেষ হয় প্রথম দিনের পরীক্ষা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। যশোরের শার্শায় কওমি মাদ্রাসার ছাত্রী হোস্টেল থেকে সিসি ক্যামেরা ও শিক্ষকের কক্ষ থেকে মনিটর জব্দ করেছে পুলিশ। বুধবার এক অভিভাবকের অভিযোগের ভিত্তিতে মাদ্রাসার ছাত্রী হোস্টেলে অভিযান চালায় পুলিশ। এ সময় 16টি সিসি ক্যামেরা সহ অন্যান্য যন্ত্র জব্দ করা হয়। পুলিশ জানায় কওমি মাদ্রাসার 5তলা ভবনের নিচতলায় 2 শিক্ষক থাকেন। ওপরের 4টি তলায় আবাসিকে থেকে মেয়েরা লেখাপড়া করে। মেয়েদের শোবার কক্ষে 2টি করে নাইট ভিশন ক্যামেরা স্থাপন করা ছিল। ওই ক্যামেরার মনিটর শিক্ষকের কক্ষে ছিল। নারী পুলিশ সদস্য পাঠিয়ে এগুলো জব্দ করা হয়েছে।
1 মাসের ফুটেজের রেকর্ড আছে, সেগুলো যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। এদিকে ছাত্রীদের নিরাপত্তার জন্য ক্যামেরা বসানো হয়েছে বলে জানায় মাদ্রাসার শিক্ষক আবু তাহের। মানবতা বিরোধী মামলায় ফাঁসি কার্যকর হওয়া বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর ট্রাইব্যুনাল মামলার সাক্ষী নুরুল আফসারকে আটক করেছে পুলিশ। সকালে রামুর কাওয়ারখোপের আব্দুল গনি মাঝির বাড়ি থেকে তাকে আটক করা হয়। এর আগে আত্মগোপনে থাকা নুরুল আফসারকে স্থানীয়রা আটক করে। কাওয়ারখোপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক জানান, সালাউদ্দিন কাদের চৌধুরী মামলার 10 নম্বর সাক্ষী ছিলেন নুরুল আফসার। তিনি সে সময় মিথ্যা সাক্ষী দেন বলেও জানান। রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী জানান, তার বিরুদ্ধে মামলা ও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ মালদ্বীপ বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ। একই সাথে জানিয়েছেন, মালদ্বীপে অবস্থানরত অবৈধ প্রবাসীদের বায়োমেট্রিক তালিকাভুক্ত করার শেষ সময় 30 এপ্রিল। বিস্তারিত নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে। ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ বেস অডিটোরিয়ামে বাংলাদেশ মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এই সেমিনার। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিভিন্ন উপায়, সম্ভাব্য ক্ষেত্র, ভবিষ্যৎ দিক নির্দেশনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা। সেমিনারে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ বলেন, মালদ্বীপে বাংলাদেশের প্রায় 1 লাখ প্রবাসী কর্মী রয়েছেন, যাদের উল্লেখযোগ্য অংশ অবৈধ। So that's why the government is trying to ensure that all of them are legalized. So they are carrying out a process at the moment and a regularization process at the moment. So they are taking biometrics and documenting the migrant workers. ভারত মহাসাগরে জলদস্যু, মানব পাচার, মাদক দ্রব্যের চোরাচালান সহ নানান চ্যালেঞ্জ মোকাবেলায় দুদেশের একসাথে কাজ করার সুযোগ রয়েছে। So many issues are happening. So many things are happening in the Indian Ocean, like human trafficking, illicit drug trafficking. So smuggling. So we need to come together and to sort these issues. এছাড়া টেকসই পর্যটন খাতে বাংলাদেশকে সহায়তা করবে মালদ্বীপ, এমন আশ্বাসও দেন হাই কমিশনার। The Maldives is open to share its experiences in sustainable tourism. নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ সন্ধ্যার সময় হচ্ছে আরও একটা বিরতি। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। 6 সপ্তাহ ধরে অবরুদ্ধ গাজা ফুরিয়ে যাচ্ছে শেষ খাবারটুকু। বিরতির পর আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদ। সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর হাতে অপহৃত 6 জন নারী সহ 33 জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক আরও জানান, করিম শরীফ বাহিনী তাদের আস্তানায় 16টি নৌকা সহ 33 জন জেলেকে জিম্মি করে রাখে। পরে গোপন সংবাদে বুধবার সন্ধ্যায় করকরি নদীর মাল্লাখালী এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি ছুঁড়ে পালিয়ে যায়। পরে অপহৃতদের উদ্ধার করা হয়। গত 9 এপ্রিল ডাকাত করিম শরীফ বাহিনী তাদের জিম্মি করে মুক্তিপণ দাবি করে। উদ্বোধনের 1.5 বছরেও চালু হয়নি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন। দীর্ঘদিন অরক্ষিত থাকায় চুরি হচ্ছে ভবনের গুরুত্বপূর্ণ সামগ্রী, নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। একই সঙ্গে পুরাতন ভবনে রয়েছে শয্যা সংকট সহ নানা ভোগান্তি। প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় ভবনটি চালু হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2023 সালের অক্টোবরে তড়িঘড়ি করে অসম্পূর্ণ এই ভবনটি উদ্বোধন করা হয়, অথচ এখনও চালু হয়নি হাসপাতালের কার্যক্রম। 5 তলা ভবনটি এভাবেই ফাঁকা পড়ে আছে। প্রতিটি কক্ষে জমে আছে ধুলোবালি, ময়লা আবর্জনা। চুরি হয়ে যাচ্ছে আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ সামগ্রী, এমনকি বসে মাদক সেবীদের আড্ডাও। আর এভাবেই ব্যবহার না হয় দিন দিন নষ্ট হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনটির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। এদিকে পুরাতন ভবনে রয়েছে পুরনো নানা সংকটও, তার উপর রয়েছে চিকিৎসক সহ জনবল সংকট। এত বড় একটা বিল্ডিং, এটা কোনো ডাক্তার কিছু নেই, কোটি কোটি টাকার খরচ, কিন্তু আসলে এখান থেকে আমরা কেউই সুবিধা পাচ্ছি না। পুরাতন বিল্ডিংয়ে রুগী ধরে না, ওখানে সিট পাওয়া যায় না। আটকে না রেখে জনগণের স্বার্থে যত দ্রুত সেগুলো মেনটেন করে। বিল্ডিং যদি চালু থাকতো তাহলে তো এই জিনিসগুলো চুরি হইতো না। প্রশাসনিক অনুমোদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। জনগণের সেবাটা তো আসলে আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা প্রশাসনিক অনুমোদন নেওয়ার জন্য পাঠাই দিই, মন্ত্রণালয়ে পাঠাইছি। মন্ত্রণালয় থেকে প্রশাসনিক অনুমোদন হয়ে আসলেই
আমরা চালু করতে পারবো। কর্তৃপক্ষের তথ্য মতে প্রতিদিন গড়ে এই হাসপাতালের আউটডোর ও ইনডোরে চিকিৎসা নেন 600 থেকে 650 জন রোগী। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবারে বাণিজ্য সংবাদ। সিটি ব্যাংক বাংলাদেশে প্রথমবারের মতো চালু করলো আমেরিকান এক্সপ্রেস মেটাল কার্ড। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারম্যান আজিজ আল কায়সার। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির সিইও মাসরুর আরিফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই কার্ড মেম্বাররা 20,000 টাকা মূল্যের এক্সক্লুসিভ ওয়েলকাম গিফট ভাউচার পাবেন এবং 2 বছরের জন্য বিনামূল্যে ট্যাবলেট প্লাসের মেম্বারশিপ উপভোগ করবেন, যা আন্তর্জাতিক হোটেল ও ব্র্যান্ডসমূহে বিশেষ সুবিধা দেবে। শত শত পুঁজি বিনিয়োগকারীর শেয়ার বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মশিহর সিকিউরিটিজ নামের একটি শেয়ার লেনদেনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিশেষ সফটওয়্যারের মাধ্যমে বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে রক্ষিত শেয়ার ও জমাকৃত অর্থ বাবদ প্রায় 161 কোটি টাকা আত্মসাৎ করে। বিএসইসি ও ডিএসসির মতো দুটি নিয়ন্ত্রণকারী কার্যালয়ের চোখ ফাঁকি দিয়ে কিভাবে টাকা আত্মসাৎ করা হলো সেই প্রশ্ন ভুক্তভোগীদের। তারা সরকার ও প্রশাসনের সহযোগিতা চান। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। হাসিনা পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, কাদের কামাল সহ 10 জনকে গ্রেফতারের রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে অনুরোধ। মার্কিন বাজারে চীনা পণ্যে উচ্চ শুল্কে লাভবান হবে বাংলাদেশ, সুযোগ কাজে লাগানোর আহ্বান। ট্রান্সশিপমেন্ট বাতিলে সমস্যায় পড়বে না বাংলাদেশ, জানালেন বাণিজ্য উপদেষ্টা। আঞ্চলিক সহযোগিতায় বাঁধার আশঙ্কা। গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপির র্যালি, প্রতিবেশী দেশেও হচ্ছে মুসলমানদের উপর অত্যাচার, বললেন মির্জা আব্বাস। মোর্শেদ আলম 100 কোটি টাকা দান করে লুটে নেন 1000 কোটি, জমি টেলিভিশন দখল সহ বহু অভিযোগ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।